হ্যালো বিউটিফুল ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি আবার নতুন আরেকটি ব্লগে। আমার এই ব্লগটিতে আপনারা দেখতে পাবেন নেপালের কাঠমান্ডু শহরের সবচেয়ে জনপ্রিয় এবং দর্শনীয় স্থান চন্দ্রগিরি কেবল কার ট্যুর। আর আমার এই সমস্ত ভ্রমণ জুড়ে আমি কিভাবে ভ্রমণ করলাম এবং সেখানে কি দেখলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যেহেতু আমি গতকাল বিকেলবেলা নেপালে এসে পৌঁছেছি, তাই পুরো রাতটাই বিশ্রাম নিয়ে আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম নেপাল এর কাঠমান্ডু শহরের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান চন্দ্রগিরি পাহাড়ের উদ্দেশ্যে। চন্দ্রগিরি পাহাড়ের আরেকটি মজার এবং অ্যাডভেঞ্চারস বিষয় হচ্ছে এখানে আপনারা কেবল কারের মাধ্যমে চন্দ্রগিরি পাহাড়ের উপরে উঠতে পারবেন এবং নামতে পারবেন। এটি একটি চমৎকার এবং উপভোগ্য ভ্রমণ যা কেউ মিস করতে চায় না নেপালে আসলে। আমি যেহেতু সকাল সকাল রওনা দিলাম চন্দ্রগিরি পাহাড়ের উদ্দেশ্যে, তাই সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। সকালের নাস্তার জন্য আমি চুজ করলাম নেপালের ঐতিহ্যবাহী একটি খাবার মোমোস। নেপালে এসে মোমোস ট্রাই না করলে আপনার মনে হবে যেন নেপালের খাবারের যে অভিজ্ঞতা সেটা যেন অপূর্ণ রয়ে গেছে। তাই আমি এখানে একটি তামিলের রেস্টুরেন্টে দুটি ডিশ অর্ডার করলাম, একটি চিকেন মোমোস আর একটি হচ্ছে ভেজিটেবল মোমোস। দুটো ডিশই আমার কাছে খুব ভালো লেগেছে। তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে ভেজিটেবল মোমোসটি। এটি খুবই সুস্বাদু এবং খুবই নরম, যা খেতে সকালের নাস্তা হিসেবে সত্যি অসাধারণ। তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করব, যারা আপনারা নেপালে আসবেন অবশ্যই মোমোস ট্রাই করবেন। এটি আপনার খাবারের যে অভিজ্ঞতা সেটি বহুগুণে বাড়িয়ে দেবে। আর আমার এই প্রতিটি ডিশের জন্য খরচ করতে হয়েছে 450 রুপিস। তার জন্য দুটি ডিশের জন্য আমাকে 900 রুপিস দিতে হয়েছে। আর তার সাথে আমি একটি জুস অর্ডার করেছিলাম, বানানা জুস, ও সাথে একটি পানি। তো সব মিলিয়ে আমার প্রায় 1100 রুপিসের মতো সকালে নাস্তার জন্য দিতে হয়েছে। নাস্তা শেষ করেই আমি রওনা দিলাম চন্দ্রগিরির উদ্দেশ্যে। আমি এখানে একটি ট্যাক্সি নিলাম, যা পাঠাওতে আমি ভাড়া করেছিলাম, যার জন্য আমাকে দিতে হয়েছে 800 রুপিস। 1.5 ঘন্টার এই রাস্তা, যার পুরোটাই পাহাড়ের বুক চিরে কেটে রাস্তা করা, যার ভিতর দিয়ে আপনাকে যেতে হবে চন্দ্রগিরি পাহাড়ের উদ্দেশ্যে। আপনাদেরকে বলে নিচ্ছি, এটি হচ্ছে কাঠমান্ডু শহরের ভিতর সবচেয়ে উঁচু পাহাড়, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2250 ফিট উঁচুতে, এবং এর সবচেয়ে উঁচু স্থানে একটি মন্দির অবস্থিত, যার নাম হচ্ছে বালেশ্বরী শিব মন্দির। আর এটি হচ্ছে নেপালের কাঠমান্ডুতে। যদি কাঠমান্ডু শহর থেকে যদি আপনি এভারেস্টের অভিজ্ঞতা নিতে চান, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই নেপালের চন্দ্রগিরি পাহাড়ে ট্রাভেল করবেন। আর এখানে ট্রাভেল করলে আপনারা দেখতে পাবেন, যদি আপনাদের নসিব ভালো হয়, আপনাদের যদি সব কিছু ঠিক থাকে, ওয়েদার এবং আবহাওয়া সব কিছু ঠিক থাকলে আপনারা এখান থেকে এভারেস্টের যে সবচেয়ে উঁচু স্থান সেটি আপনারা দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন পৌঁছে গেছি চন্দ্রগিরি কেবল কারের মধ্যবর্তী স্থান, যেখান থেকে টিকিট কেটে আপনারা চন্দ্রগিরি পাহাড়ের সবচেয়ে উঁচু যে স্থান সেখানে যেতে পারবেন। আর এটি হচ্ছে টিকিট কাউন্টারের স্থান, এখান থেকে আপনারা টিকিট করবেন। আর এখানে টিকিট করতে আমাকে দিতে হয়েছে প্রায় 1380 রুপিস। এটি হচ্ছে আমাদের মতো যারা সার্কভুক্ত অঞ্চলের অধিবাসী তাদের জন্য। আর যদি অন্য কোনো দেশি এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা নেপালে ভ্রমণ করে, তাদের জন্য এখানে পে করতে হবে 2500 রুপিস। 2500 রুপিস দিয়ে অন্য দেশি যারা আছে তারা উপরে উঠতে পারবে।
আমি এখান থেকে টিকিট করে এখন যাচ্ছি কেবল কারের যে স্টেশন সেখানে। তো সেখানে যাওয়ার পরে আমি কেবল কারে বসলাম। তো সত্যি এটি যেন আমার নেপাল ট্যুরের যে অভিজ্ঞতা তার সত্যি বহুগুণে বাড়িয়ে দিয়েছে। আর এটি সত্যি একটি উপভোগ্য বিষয়। আপনারা যারা চন্দ্রগিরি পাহাড়ে কেবল কারের মাধ্যমে উঠবেন, সত্যি একটি ভালো লাগার বিষয় হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাবেন নেপালের যেই নৈসর্গিক সৌন্দর্য। নিচে তাকালে মনে হবে যেন আপনাদের নিচে কাঠমান্ডু শহরটি এবং উপরে মেঘের হাতছানি। সব মিলিয়ে একটি দারুণ অভিজ্ঞতা। চন্দ্রগিরি কেবল কারের যে টিকিট কাউন্টার, সেখান থেকে চন্দ্রগিরি পাহাড়ের সবচেয়ে যে উঁচু স্থান সেখানে উঠতে আমার সময় লেগেছে প্রায় 15 মিনিট। আর এই 15 মিনিটেই আপনাদেরকে ধীরে ধীরে কেবল কারের মাধ্যমে উপরে উঠতে হবে এবং উপরে উঠতে উঠতে যত উপরে উঠবেন ততই যেন মেঘের হাতছানি এবং বাইরে প্রচুর ঠান্ডা। আপনাদেরকে আমি রিকমেন্ড করব, যারা আপনারা চন্দ্রগিরি পাহাড়ের উদ্দেশ্যে ভ্রমণ করার উদ্দেশ্যে রওনা দিবেন তারা অবশ্যই সাথে করে ভারী কাপড় নিয়ে আসবেন, কেননা নিচে যতটুকুই গরম উপরে ততটুকুই ঠান্ডা। তাই সবাই গরম কাপড় নিয়ে আসার জন্য চেষ্টা করবেন। চলুন উপরে ওঠা যাক। আর উপরে ওঠার সময় আমার সাথে ছিল কিছু নেপালি মহিলা আর ছিল 3 জন আমেরিকান অধিবাসী, যাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে 2500 রুপিসতে আপনাদের এই কেবল কারের যে অভিজ্ঞতা সেটি কেমন ছিল। তারা আমাকে বলেছিল 2500 রুপিসেতে এরকম একটি অভিজ্ঞতা কেবল কারের মাধ্যমে খারাপ না, ইটস ফেয়ার। তো আমি এখন আছি চন্দ্রগিরি হিলের সবচেয়ে উঁচু যে জায়গা, যেখানে কেবল নিচে থেকে উপরে আসছে, সেখান থেকে এখন আমি আপনাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করছি। আমি আসলে অনেকটাই লাকি, আজকে অনেক দূরে যে আপনারা মেঘগুলো দেখতে পাচ্ছেন তার আড়ালে এভারেস্ট দেখা যাচ্ছে। এটি হচ্ছে এভারেস্ট। আসলে এটা অনেকটা লাকি বললে চলে, যে কারণে আসলে দেখা। আমি এখন আছি চন্দ্রগিরি পাহাড়ের ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে আপনারা দেখতে পাবেন কাঠমান্ডু শহর। আমি এখন হেঁটে উপরে উঠছি, যেখানে বালেশ্বরী শিব মন্দির অবস্থিত এবং তার পাশেই অনেকগুলো রেস্টুরেন্ট এবং ভিউ পয়েন্ট, যেখান থেকে আপনারা পুরো শহরটি আপনারা দেখতে পাবেন নিজ চোখে। যেটি আপনাদের ভ্রমণের অভিজ্ঞতা সত্যি বহুগুণে বাড়িয়ে দেবে। চলুন হাঁটি হাঁটি পা ধোয়া করে ওঠা যাক উপরের দিকে। চন্দ্রগিরি পাহাড়ের সবচেয়ে উঁচু স্থানে এসে আমি দেখতে পেলাম এখানে অনেকগুলো রাইড অবস্থিত, যে রাইডগুলোতে চড়ে আপনারা আপনাদের ভ্রমণের অভিজ্ঞতা আরও বহুগুণে বাড়িয়ে দিতে পারেন। প্রথমত এখানে রয়েছে কেবল সাইক্লিং এর ব্যবস্থা। কেবলের মাধ্যমে আপনারা সাইক্লিং করে এক পাশ থেকে আরেক পাশে, পাহাড়ের এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবেন।
এবং রয়েছে 360 রাউন্ড, যা সাইকেলের মাধ্যমে আপনারা পাহাড়ের উপরে 360 যেই রাউন্ড আছে সেটার অভিজ্ঞতা নিতে পারবেন। তাছাড়াও এখানে রয়েছে বাচ্চাদের জন্য কিডস জোন, যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে, এবং তার পাশাপাশি অনেকগুলো রেস্টুরেন্ট এবং ভিউ পয়েন্ট, যেখানে বসে আপনারা সমস্ত চন্দ্রগিরি পাহাড়ের যেই নৈসর্গিক সৌন্দর্য তা উপভোগ করতে পারবেন। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে চন্দ্রগিরি পাহাড়ে আসার পর এখানে সময় কাটানোর জন্য কি ব্যবস্থা রয়েছে, আমি বলবো এখানে সব ধরনের ব্যবস্থাই রয়েছে। আপনারা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে সময় কাটাতে চান, এবং সত্যি কখন যে আপনাদের সময়টা সকাল থেকে সন্ধ্যা পেরিয়ে যাবে আপনারা টেরই পাবেন না। আমি এখন আছি বালেশ্বরী শিব মন্দিরে। এটি হচ্ছে শিব মন্দিরের সবচেয়ে উঁচু যে স্থান, সেখানে একটি মূর্তির মতো, এটি আমি জানি না এটা কি মূর্তি, কিন্তু এখানে আমি যখন আসি তখন দেখি যে নেপালের যে মানুষ তারা এখানে আসে ধর্মীয় পরম্পরা এবং তাদের যেই রীতিনীতি, এবং আমি এখানে যা দেখতে পেয়েছি এখানে অনেকে বিবাহ পরবর্তী যেই ফটোশ্যুট করার জন্য এখানে অনেকে আসে ফটোশ্যুট করার জন্য। আসলে অনেক সুন্দর একটি জায়গা, যেখানে ছবি তোলার মতো এবং ভিডিও করার মতো সত্যি অনেক কিছু রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে বালেশ্বরী শিব মন্দির। যেহেতু আমি একজন মুসলমান, তাই আমি মন্দিরের ভিতরে প্রবেশ করিনি, কিন্তু বাহির থেকে আমি যতটুকু পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। এটি হচ্ছে মন্দিরের বাইরের দৃশ্য, আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে নেপালের যে রাজা পৃথিবী সাহার একটি মূর্তি, এটিও চন্দ্রগিরি পাহাড়ের মধ্যে অবস্থিত। আপনারা এখানে আসলে বিভিন্ন অভিজ্ঞতার পাশাপাশি এই অভিজ্ঞতাটা নিতে পারবেন। মূর্তিটি আসলে অনেক সুন্দর এবং অনেক কারুকার্য বর্জিত। সময় যে কীভাবে চলে গেল, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল আমি টেরই পেলাম না। সারাক্ষণ ঘুরে এবং সেখানে অনেকক্ষণ বসে থেকে আমি সুন্দর পাহাড়ি যে বাতাস উপভোগ করি। তো এখানে সুন্দর একটি সময় কাটানোর পরে এখন আমার চলে যেতে হবে। তো আমি এখন চলে যাচ্ছি কাঠমান্ডু শহরে থামেলে, যেখানে আমার হোটেলটি অবস্থিত। আর এটি হচ্ছে কেবল কারের প্রস্থানের যেই জায়গাটি, এখান থেকে আমি এখন নিচের দিকে, এখানে আমি আমার চন্দ্রগিরি পাহাড়ের যেই ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনারা যারা নেপালে ভ্রমণ করবেন তারা অবশ্যই চন্দ্রগিরি পাহাড়ে ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের ভ্রমণ জুড়িতে অ্যাড করবেন। তো সবাই ভালো থাকবেন, এবং আমার ব্লগটি যারা দেখতেছেন সবাইকে আমি অনুরোধ করব লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে সাপোর্ট করার জন্য।